প্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের গল্পে আপনাদের স্বাগতম। গল্প নয়, এটি সত্যি। ৩৬ জুলাই ২০২৪ নতুন বাংলাদেশ সৃষ্টির পেছনে লুকিয়ে আছে এমন হাজারো সত্যি ঘটনা। এই অনুষ্ঠানের মাধ্যমে সেই সব সত্যি তুলে ধরব। আমি সাঈদ খান থাকব অনুষ্ঠানের পুরো সময় জুড়ে। আর আজকে এমনই একটি সত্যি ঘটনা আমরা স্টুডিওতে নিয়ে এসেছি। আমাদের সাথে আছে মোহাম্মদ শাকিল খান। তিনি ২০ জুলাই এই আন্দোলনে গিয়ে বাড্ডায় গুলিবিদ্ধ হয়েছিলেন। তিনি আছেন আমার বাম দিকে এবং আলোচনার জন্য আমাদের সাথে আছেন বিশিষ্ট মানবাধিকার কর্মী আব্দুল কাইয়ুম। তিনি মানবাধিকার সংগঠন অধিকারের সমন্বয়ক। আপনাদের দুইজনকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে চলুন দেখে আসি আজকের গল্পের মূল চরিত্র শাকিলের উপরে নির্মিত একটি ছোট্ট প্রতিবেদন। বাবা মায়ের একমাত্র ছেলে ঢাকায় এসেছে জীবিকার সন্ধানে। উদ্দেশ্য একটাই, সংগ্রামী বাবার কাঁধের জোয়ালটা নিজের কাঁধে তুলে বাড়িতে মা আর ছোট্ট বোনকে একটু ভালো রাখার চেষ্টা। মধ্যবিত্তের গণ্ডি পেরিয়ে তাই ঢাকায় পাড়ি জমিয়েছিলেন ঝালকাঠির ছেলে শাকিল। বাসা নিয়ে থাকতেন রাজধানীর উত্তর পাট্টায়। কাজ নামমাত্র মজুরিতে ডেলিভারি ম্যানের। আর ৫ জনের মতোই একটা স্বাভাবিক জীবিকার লড়াই। কেন জুলাইয়ের ছাত্র আন্দোলন শাকিলকে উত্তাল করেছিল সেদিন? সে তো ছাত্র নয়, খুব সাধারণ একজন ডেলিভারি ম্যান সে। তবে কি তাকে এত তাড়িত করেছিল? সে কি তারুণ্য? এই উত্তাপ কি তবে ১৮ বছর বয়সের উত্তাপ? প্রশ্নের উত্তরে শাকিল বলেছিলেন, না, আন্দোলন রাজনীতি এসব করতে সময় দিতে হয়, সেই সময় আমাদের কাছে নেই। কিন্তু এবার আন্দোলনে গিয়েছিলাম ছাত্র ভাইদের জন্য। মনে হয়েছে আমারই ছোট বোন এবং দেশের লাখ লাখ ভাই বোন কত কষ্ট করে পড়াশোনা করে একটা চাকরির আশায়। এবারের আন্দোলনে যদি সেই সমস্যার সমাধান হয়, এই ছিল প্রত্যাশা। আর ছিল জলজ্যান্ত এক দৃষ্টান্ত। সেই দৃষ্টান্তের নাম শহীদ আবু সাঈদ। ঝালকাঠির বিত্তহীন পরিবারের এক সাধারণ ডেলিভারি বয় শাকিলের মনে তখন একটাই প্রেরণা, রংপুরের শহীদ আবু সাঈদ। সাঈদের পরিবার যেন তার নিজেরই পরিবার। সাঈদদের বোনের আর্তনাদ যেন তার নিজের ছোট বোনেরই আর্তনাদ। তার বাবার অসহায় মুখ যেন শাকিলের খেটে খাওয়া বাবারই প্রতিচ্ছবি। আবু সাঈদ চলে গেছে, সেই ছেলেটি আর ফিরবে না। কিন্তু তার সাহসী বুক যেন বাংলাদেশের হৃদয়। শাকিলরা ওই সময়ে তাই দেশ ছাড়া আর কিছুই ভাবতে পারেনি। আবু সাঈদের বুকের ওই বুলেট যেন শাকিলদের বুকে এসে বিঁধে গেছে। তার লাশের দোহাই শাকিলদের সেদিন বুলেটের সামনে দাঁড় করিয়ে দিয়েছিল। আর এই সব ছাত্র, শ্রমিক, নারী, শিশুদের রক্তে একটি নতুন বাংলাদেশের নাম লেখা হয়েছিল সেদিন। সেই বাংলাদেশ ছাত্র তরুণদের রক্তে কেনা বাংলাদেশ। দর্শক, আমরা দেখে নিলাম প্রতিবেদনটি। এবার আমরা অতিথিদের কাছ থেকে বিস্তারিত শুনতে চাই। শুরুতেই শাকিল, আপনার কাছে জানতে চাই, আপনি তো গুলিবিদ্ধ হয়েছিলেন, আপনার বাম হাতে গুলি রয়েছে। আসলে ওই দিন কিভাবে ঘটনা ঘটেছিল? আপনি ওই দিনের ঘটনা আমাদেরকে একটু বলুন। ওই দিন ২০ জুলাই আমি সকালবেলা বের হয়েছি আন্দোলন করার জন্য। আন্দোলন করতেছি হঠাৎ পুলিশে লোপাতাড়ি গুলি শুরু করছে। তখন গুলি আমার বাম হাতে এসে লাগে। আমার হাত বেদ করে আমার 2টা নার্ভ ছিঁড়ে যায়। তারপর আরেকজনের মাথায় লাগে, আবার আরেকজনের মাথা থেকে তার বুকে লাগে। এক গুলিতে 3 জন আহত। তখন আমি আমার গেঞ্জি জায়গায় দেখি যে আমার নার্ভ ছিঁড়ে গেছে 2টা। তারপর আমি হসপিটালে যাই। হসপিটালে যাওয়ার পরে ওরা একটু হালকা ব্যান্ডেজ করে। ব্যান্ডেজ করার পরে ওইখান থেকে বলে, একটু দেখাতে পারি দর্শকদের যে আপনার গুলি লাগার গুলির জায়গাটি? এই জায়গায় লাগছে গুলি, এইখান থেকে বের হয়েছে। মানে এপাশ থেকে ঢুকে এপাশ, এই যে এখান থেকে বের হয়েছে। হ্যাঁ হ্যাঁ, একটাই গুলি লেগেছে? হ্যাঁ, একটাই গুলি লেগেছে। তারপরে আমি হসপিটালে মানে প্রাথমিক চিকিৎসা যাকে বলে, যে ব্যান্ডেজ একটু করে। হসপিটালে গিয়েছিলেন? বাড্ডা থানা রোডের মাথায় একটা হসপিটাল আছে, ওই হসপিটাল থেকে আমার বলে যে এমজেডে চলে যেতে। তখন এমজেডে আমার নিয়ে আসে। এমজেডে নিয়ে আসার পরে এমজেড থেকে আবার ওরা ব্যান্ডেজটা খুলে, ব্যান্ডেজটা আবার দেখে আবার ব্যান্ডেজ করে, একটা স্যালাইন লাগায়, 2টা ইঞ্জেকশন দেয়। ইঞ্জেকশন দেওয়ার পরে বলে এখানে আমাদের এখানে চিকিৎসা নাই, ঢাকা মেডিকেল যেতে হবে।
তো তাৎক্ষণিক ঢাকা মেডিকেল যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো যেতে যেতে অনেক বাধা পড়ছে, পুলিশের বাধা, তারপরে রাস্তাঘাটে বন্ধ, এটা। তারপরে ঢাকা মেডিকেলে ঢোকার আগে পুলিশে বাধা দিচ্ছে যে এখান থেকে ঢুকতে দেওয়া যাবে না, চিকিৎসা নিতে দেওয়া যাবে না, না এখান থেকে যাওয়া যাবে না, অন্য দিক থেকে ঘুরে যাও। তো আমার লগে যারা ছিল ওরা বলতেছে যে অনেক ব্লাড বের হইতেছে, তো আর এই চিকিৎসাটা তাড়াতাড়ি দেওয়া লাগবে। তারপরে কিছুক্ষণ পরে আমাদের বড় অফিসার এসে বলছে কি হয়েছে, গুলি লাগছে, কোথায় লাগছে, বাড্ডায় লাগছে। তো তারপরে দিল, কয় আচ্ছা ঠিক আছে যেতে দাও। তো দিল, ওইখানে যাওয়ার পরে নিয়ে বেডে শুয়ে রাখলো। তো শুয়ে রাখার পরে কিছুক্ষণ পরে এক্স রে একটা করলো, এক্স রে করার পরে দেখে যে নার্ভ ছিঁড়ে গেছে। তো বললো যে তৎক্ষণিক আমাদের এখানে কোনো চিকিৎসা নেই। তো কোথায় যেতে হবে, শ্যামলী হৃদরোগে। তো ওইখান থেকে অ্যাম্বুলেন্সে করে হৃদরোগে গেলাম। হৃদরোগে যাওয়ার পর অনেকক্ষণ যাবৎ শুয়েছিলাম। তারপরে সন্ধ্যা 7:30 নাগাদ আমাকে ওটিতে ঢুকায়। তো 1.5 ঘন্টা তারা ওটি করে, ওটি করার পর সম্ভবত 8:30টার সময় বের করে দেয় এরকমের। মানে অপারেশন না করেই বের করে দেয়? মানে অপারেশন করছে, বের করে দিছে। তারপরে 6 দিন ওইখানে ছিলাম। 6 দিন পরে রিলিজ দিল যে বাসায় চলে যাও। বাসায় চলে যাওয়ার পর 1 মাস পরে পঙ্গুতে দেখা করবা। তো 1 মাস পরে আবার পঙ্গুতে গেলাম। পঙ্গু থেকে ওই ডাক্তার দেখালাম, ডাক্তার বললো যে হ্যান্ড সেরে যাও। মানে আপনি একটু হাতটা একটু এখানে, মানে আপনার হাতটা কি অচল হয়ে আছে? মানে আমি কোনো কাজ করতে পারতেছি না, যে আমার হাত মুঠোচ্ছে না। তো ওই ডাক্তার দেখলো, দেখে বললো একটা এক্স রে করতে হবে, রগের এক্স রে, এনসিসি যাকে বলে। তো এক্স রেটা আমি করব। এখন বলতে আছে যে যদি আপনি মানে প্রাইভেটভাবে করেন তাহলে তাড়াতাড়ি হবে, আর যদি ইয়াভাবে করেন তাহলে একটু দেরি হবে। হ্যাঁ, সরকারিভাবে হলে একটু দেরি হবে, কারণ টাইম ওভার। এর জন্য আমরা 3 দিন, টাইম 1:30টা না যেন 2টা অবধি থাকে, মানে দেরি হয়ে গেছে এই তো। এর জন্য 2-3 দিন ঘুরছি, ঘুরার পরে আমার হওয়ার পরে আবার 1 সপ্তাহ পর ডাক্তারের সাথে দেখা করছি। ডাক্তার দেখে বলছে যে তোমার ভর্তি হইতে হবে। তো আমারে 27 আগস্ট আমার এবার ভর্তি দেয়। হ্যাঁ, পঙ্গু হাসপাতালে। আমি এখন পঙ্গুতে আছি, ভর্তি অবস্থায়। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারের আমরা 4 ভাই বোন আর বাবা মা। 4 ভাই বোনের ভিতরে 2 বোনের বিয়ে হয়েছে, আর আমার ছোট বোন আছে একটা, আর আমি। মানে আপনি কি করেন? আপনি তো শিক্ষার্থী না? না, আমি শিক্ষার্থী না, আমি চাকরি করতাম। আপনার এটা হচ্ছে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের একটা মানে আয়ত্তের ভিতরে ক্যাস্টল, এরা তারা ডিলার, মানে তারা ডিল করে দুবাই থেকে। তো ওটা ডিলার আবার আমি যে কোম্পানি থেকে করতাম ওরা আন্ডারে। তো আমি ওই কোম্পানির ডেলিভারি ম্যান ছিলাম। আপনি ওই দিন ওখানে কেন গেলেন? আসলে আপনি তো শিক্ষার্থী না, এটা তো শিক্ষার্থীদের আন্দোলন ছিল, কিন্তু আপনি শিক্ষার্থী না হয়ে কেন গেলেন? এখন যে হারে মানুষ মারা যাচ্ছে, যে দেখলাম আবু সাইদ ভাই যেভাবে হাত তুলে নিজের বুকে গুলি নিল, ওইখানে আর তাড়ানিয়ে থাকার মতো শক্তি মনে করেন আমার ছিল না, যে না আমি ঘরে বসে থাকবো। তাই আমিও গেছি, যে না আমিও দেখি কি করা যায়। শাকিল, আপনাকে ধন্যবাদ। আপনার কাছে আবারও আসবো। কাইয়ুম ভাই, আপনি তো শুনলেন শাকিলের গল্প। শাকিল আসলে শিক্ষার্থী না হয়েও সেদিন আন্দোলনে গিয়েছিলেন, এবং তিনি হাতে গুলিবিদ্ধ হয়েছেন, এবং পুলিশের সরাসরি গুলি, তার অনুমান ভিন্ন কোনো বাহিনীর গুলি, এবং তার হাত থেকে ভেদ করে আরেকজনের মাথায় লেগেছে, এবং তার মাথা ভেদ করে আরেকজনের বুকে লেগেছে। আপনি তো একজন মানবাধিকার কর্মী, এবং অধিকারের মতো একটি বেশ নামী এবং আপনারা যে বেশ পেশাদার একটি মানবাধিকার সংগঠন হিসেবে সমাদৃত, আপনারা অনেক কাজ করেন। তার উপরে যে নিপীড়নটা হলো, পুলিশ কি বা আইনশৃঙ্খলা বাহিনী কি এভাবে কাউকে গুলি করতে পারে কিনা, যে একজনের হাত ভেদ করে আরেকজনের মাথা, তারপরে আরেকজনের বুক বিদ্ধ করে? এটা আসলে মানবাধিকারের কোন সংজ্ঞায় আপনি আসলে এই ধরনের অপরাধকে কিভাবে সংজ্ঞায়িত করবেন? বাংলাদেশে যে ফেসিবাদ কায়েম চলছিল সেটা দীর্ঘদিনের ইতিহাস আপনারা জানেন। দীর্ঘ 15 বছর যাবৎ এটার ভুক্তভোগী বাংলাদেশের আপামর জনতা। তা প্রথমেই বলতে চাই যে আসলে মানবাধিকারের যে সার্বজনীন যে ঘোষণাপত্র আছে সেটার আপনার 20-1 কিন্তু স্পষ্ট বলা আছে যে সবাইকেই মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে, সবাই সভা সমাবেশ করতে পারবে, তাদের বক্তব্য তুলে ধরতে পারবে। কিন্তু আমরা দীর্ঘ 15 বছর যাবৎ যেটা দেখলাম যে বাংলাদেশে যারাই কথা বলতে চাচ্ছে, যারাই সভা সমাবেশে অংশগ্রহণ করছে, তাদেরকে মামলা, হামলা বা বিভিন্নভাবে হয়রান করা হচ্ছে, গুম করা হচ্ছে। 15 বছরের যে নির্যাতন, নিপীড়ন, আমরা যদি জুলাইয়ের অভ্যুত্থানটা দেখি, সেটা কিন্তু একদিনের আন্দোলন না, এটা ভাবতে হবে যে মানবাধিকার আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত ছিল, যেমন আপনি জানেন যে অধিকারের
সেক্রেটারি আদিলুর রহমান খান এবং পরিচালক নাসিরউদ্দিন আলানকে কিন্তু ওই ফেসিস্ট শেখ হাসিনার ফরমাইশি রায়ে কিন্তু তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছিল। যাই হোক, সেই মামলা এখন বাতিল করা হয়েছে, মিথ্যা মামলা। আর আপনারা আরেকটা বিষয় জানেন, যে মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, আমি জাস্ট শেষ করছি যে আমরা এই জায়গায় ফিরবো, এই জায়গাটিতে ফিরবো, কিন্তু শাকিলকে যেভাবে গুলি করা হয়েছে এবং শাকিলের বক্তব্যটি আপনি শুনলেন যে তার হাত বিদ্ধ হয়ে আরেকজনের মাথা ভেদ করে বুকে বিদ্ধ হয়েছে। তো এই বিষয়টি পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী কি কোনো আন্দোলন সংগ্রাম দমন করতে গিয়ে সাধারণ মানুষের উপরে এই লিথাল উইপন বা মরণাস্ত্র, এইভাবে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে কিনা, এটা মানবাধিকারের সংজ্ঞায় কোন ধরনের অপরাধ করেছে? এটা হচ্ছে স্পষ্ট মানবাধিকারের লঙ্ঘন। আমরা দেখেছি যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটা বিবৃতি দিয়েছে, সেখানে তারা স্পষ্ট উল্লেখ করেছে যে AK-47 ইউজ করেছে ছাত্র এবং জনতার যে আন্দোলন হয়েছে সেটার উপরে। হ্যাঁ, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, এবং এই বাংলাদেশে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা সমাবেশের অধিকারের কে ভণ্ডুল করতে বা প্রতিহত করতে এই ফেসিস্ট সরকার যেসব কায়দা কানুন ব্যবহার করেছে টোটালি অবৈধ, এবং তাদেরকে আপনার ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের তাদেরকে বিচারের আওতায় আনার অবশ্যই উচিত। আপনার কাছে আসবো শাকিল, আপনার কাছ থেকে আরেকটু শুনি। আপনার পরিবারে তো আপনি বলছিলেন যে চার ভাই বোন, আপনি চাকরি করছেন, তো সেক্ষেত্রে আপনার এই চিকিৎসা ব্যয় কারা বহন করছে বা কিভাবে এই চিকিৎসা হচ্ছে? আমি এই হসপিটালে ভর্তি হওয়ার আগে আমার প্রায় 1,80,000 টাকার মতো খরচ হয়েছে। তারপরে এখন যে ভর্তি হয়েছি এখন সব সরকার বহন করতেছে। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে এই 1,80,000 টাকা কি আপনাকে মানে এই খরচের পরে অন্য শুধু সরকার ছাড়া অন্য কোনো সংস্থা, কোনো ব্যক্তি, কোনো জায়গা থেকে সহযোগিতা পেয়েছেন কিনা? হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পরে যে নতুন সরকার গঠন হলো, সেই সরকারের পক্ষ থেকে নিশ্চয়ই আপনার খোঁজ খবর নেওয়া হয়েছে বা খবর নেওয়া হয়েছে বলতে তারা তো 5 আগস্টের পর থেকে শুরু করছে। তার আগে মনে করেন যা গেছে, কিন্তু তারপরে এই যে বন্যা আসলো, বন্যার্থীদের সাথে মনে করেন তারা করলো, এর জন্য আর কি মানে ওখানে যাওয়া আসা তাদের তেমন হয় নাই, আর আমার সাথে সেরকম দেখাও হয় নাই। আপনার কি মনে হয় যে আপনার যে দাবিতে আন্দোলনে গিয়েছিলেন সেই দাবি পূরণ হবে এরকম মনে হয়? ইনশাআল্লাহ পূরণ হবে না। একটু আমাদেরকে বুঝিয়ে বলুন, আপনি এই দাবিটা কি আপনি বুঝতে পেরেছিলেন যে আপনার কিসের বিরুদ্ধে আন্দোলন করছেন বা কিসের দাবিতে আন্দোলন করছেন? আমাদেরকে একটু বলুন। দাবি ছিল কোটার বিরোধী, যেরকম কোটা থাকবে না, মেধায় চাকরি হবে। তো ওইটা মনে করেন আন্দোলন শুরু করতে শেষে বললো কি রাজাকারের বাচ্চা। তো রাজাকারের বাচ্চা ওই আন্দোলনে মনে করেন জোরালো আন্দোলন 18 তারিখ থেকে শুরু হয়। আমি 18 তারিখ থেকেই শুরু করি আন্দোলন। আপনি তো 20 তারিখে গুলিবিদ্ধ হয়েছি। মানে আপনি কি 18 তারিখ থেকে শুরু করে প্রত্যেকদিন একেবারে পুরো সময়টা মাঠে ছিলেন? পুরো সময় বলতে আমি এলাকায় আপনি আন্দোলন করেছেন? আমি আমার বাসা উত্তর বাড্ডা, আমি ব্র্যাক ইউনিভার্সিটি থেকে শুরু করে নতুন বাজার অবধি, মানে নতুন বাজার তো যেতে পারি না, নতুন বাজারে আগে পুলিশের বেরি ছিল, আমরা শাহজাদপুর অবধি আন্দোলন করছি। মনে হয় আপনাদের আন্দোলনের সফলতা এসেছে? ইনশাআল্লাহ অবশ্যই। না বাকি আছে বলতে এরপরেও পরের সরকার যে আসবে তার কাছেও মনে করেন অনুরোধ থাকবো যে যদি এই সরকারের মতো করে তাহলে আন্দোলন আবার চালিয়ে যাব। যে একটা হাত গেছে তাতে কোনো সমস্যা নাই, আরেকটা তো হাত আছে, জীবন তো আছে। মানে আপনার হাত কি একেবারে গেছে এরকম? গেছে বলতে এখন মনে করেন আমার হাতে কোনো কাজ করে না। এখন এটা ঠিক হবে কিনা সেটা ডাক্তারও বলতেছে না যে ঠিক হবে কিনা, তো আমিও তো জানি না যে ঠিক হবে কিনা। আর যে ঠিক হবে যদি হয় তাইলে তো হইলে তো ভালো, আর না হইলে তো আর কিছু করার নাই। এটা তো সবই আল্লাহর হাতে, আমার হাতে তো আর কিছুই নেই। আপনার হাতে মূলত কি কি সমস্যা এখন? এখন আমার সব ঠিক আছে, শুধু হাত আমার উঠায় না। ও মানে আপনার ভেইনগুলো কাজ করছে? আমার 2টা নার্ভ কাটা গেছে, একটা হচ্ছে মিডিয়ান নার্ভ আর একটা হচ্ছে আর্নার। এই 2টা নার্ভ কাটা গেছে। 3টা নার্ভ থাকে, একটা নার্ভের কাজ হয়েছে উপরে নিচে করা, এটা ঠিক আছে। কিন্তু যে একটা নার্ভের কাজ হয়েছে মুট করা, এই মুট করার নার্ভটা গেছে, আর একটা হচ্ছে আঙ্গুল সোজা রাখবে, যেটা এই যে সোজা হয় না আঙ্গুল, এই আমার 2টা নার্ভ গেছে। সেক্ষেত্রে কি মন খারাপ হয় এটা ভেবে যে আপনি? মন খারাপ হইলে কি হবে? এখন মন খারাপ করার তো কিছু নেই, আমি তো জানি শুনেই গেছি, হয়তো আমার জীবনও তো যেতে পারতো। আমি তো এই চিন্তা ভাবনা করে গেছি যে না হয় মরে যাবো, না বেঁচে থাকবো। কারণ এই যে সরকার যে অবস্থা করে রাখছে এটা তো করতে হবে, ঠিক করতে হবে। রাজনীতি করতে না? আমি কোনো রাজনীতির ভিতরে নেই, আমার ফ্যামিলির রাজনীতির ভিতরে কেউ নেই। কারণ রাজনীতি করতে হলে রাজনীতির সময় লাগে, আমার সেরকমের সময় ছিল না। কারণ আমি চাকরি করি, আমার সময় মনে করেন ব্যয় করবো কোথায়? আমার শ্রমের পিছিয়ে সময় ব্যয় করতে হয়। রাজনীতি করতে হলে রাজনীতির পিছিয়ে সময় ব্যয় করতে হবে, সেরকম সময় আমার ছিল না। আপনি কি মামলা করেননি? না, এখন অবধি কোনো মামলা করি নাই। তা আপনি কি মামলা করবেন এরকম চিন্তা ভাবনা করছেন? দেখি এখন
আগে হসপিটাল থেকে রিলিজ হই, তারপরে চিন্তা ভাবনা। হসপিটাল থেকে কতদিনে রিলিজ হতে পারেন এরকম কিছু? এরকমের কিছু বলে নাই, ডাক্তার বলছে আস্তে আস্তে তোমার থেরাপি দিছি, থেরাপি করতে থাকো, যদি রক ছাড়ে তাহলে অপারেশন হবে। তো অপারেশন হইলে না, রক ছোট আছে, পাও থেকে কাইটা রক তারপরে হাতে লাগাইবে। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে কতদিন থাকতে হতে পারে এরকম এরকমের কিছু বলে নাই। কাইয়ুম ভাই, আপনি তো শুনলেন শাকিলের কাছ থেকে, শাকিল আসলে এখনো মামলা করেনি। শাকিল যদি মামলা করতে চায় বা আইনের আশ্রয়ে যেতে চায় এবং তার সাথে যারা এই কাজটি করলো তাদেরকে যদি সে বিচারের মুখোমুখি দাঁড় করাতে চায়, সেক্ষেত্রে কোন কোন জায়গায় সুস্পষ্ট কোন কোন জায়গাটিতে সে মানবাধিকার বলেন বা আইনি সহায়তা পেতে পারে? এখন দেখেন যে নাগরিক এবং রাজনৈতিক অধিকারের যে আন্তর্জাতিক চুক্তি আছে আইসিসিপিআর, হ্যাঁ, সেটার 21 নম্বর ধারায় কিন্তু স্পষ্ট বলা আছে যারা সভা সমাবেশে যাবে তাদের উপরে পুলিশ কখনো বল প্রয়োগ করতে পারবে না, এটা স্পষ্ট বলা আছে। কিন্তু পুলিশ এখানে আমরা যা লক্ষ্য করেছি, মিডিয়াতে যা প্রকাশ পেয়েছে, সেটা দেখেছে পুলিশ বল প্রয়োগ তো করেছেই, সেটা অতিরিক্ত বল প্রয়োগের কারণে সেখানে ছাত্র জনতা মানে একটা গণহত্যার সৃষ্টি হয়েছে। হ্যাঁ, তা সে অবশ্যই তার উপরে যে আক্রমণ হয়েছে বা যেসব পুলিশ, সে ইচ্ছা করলে এখন মামলা করতে পারে যে এলাকায় আক্রমণের শিকার হয়েছে, ওই এলাকায় কোন কোন কর্তব্যরত পুলিশ সদস্য ছিলেন ওই দিন, তাদেরকে বিবাদী করে কিন্তু মামলা করা যায়। ইতিমধ্যে কিন্তু দেশের বিভিন্ন জায়গায় মামলা হচ্ছে। হ্যাঁ, এখানে একটা বিষয় স্পষ্ট, প্রতিবাদ আপনাকে করতেই হবে, প্রতিবাদ ছাড়া কিন্তু আপনি সুবিচার পাবেন না, প্রতিকার পাবেন না, ঠিক আছে? তা আমরা ইতিপূর্বেও দেখেছি বিভিন্ন কাজে যারা গুম হয়ে গেছে বা নির্যাতনের শিকার হয়েছে তাদেরকে বিভিন্নভাবে বলা হচ্ছে যে তোমরা মামলা করো না বা তোমরা একটু চুপ থাকো। এক্ষেত্রে ভাই আপনি হয়রানির শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, আপনাকে মামলা করতে হবে, আইনি প্রতিকার পেতে হলে আপনাকে মামলা করতে হবে। কিন্তু আমরা দেখেছি এই সব অভিযোগে বা ভিকটিমরা যখন মামলা করতে গেছে তখন অধিকাংশ ক্ষেত্রে বিচার না পাওয়া, যে বিচারহীনতার সংস্কৃতি, বছরের পর বছর আদালতের বারান্দায় তাদেরকে ঘুরতে হচ্ছে, এই সংস্কৃতি তো রয়ে গেছে। তার মধ্য থেকে এই শাকিলদের মতো যারা আহত আছে, অনেকটা পঙ্গু হয়ে গেছে জীবন, মানে তার জীবন এখন একটা অনিশ্চয়তার দিকে। সেক্ষেত্রে তার পক্ষে তো এই বছরের পর বছর আদালতের বারান্দায় দৌড়ানো সম্ভব না। তিনিই তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, তার বাবা মা আছেন, ছোট বোন আছেন। তো সেক্ষেত্রে মানে আইনটা কি আরও একটু জনবান্ধব করা যায় কিনা বা জনবান্ধব কোনো সুযোগ আছে কিনা আইনের? হ্যাঁ, আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে যারা এখন আইন সংস্কারের ক্ষেত্রে নতুন নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদেরকে কিন্তু মূলত আমি যতটুকু জানি যে এই বিভিন্ন ক্ষেত্রে জটিল ইস্যুগুলোর ক্ষেত্রে কিভাবে দ্রুততার সাথে কাজগুলো করা যায় সেক্ষেত্রে কিন্তু তারা কাজ করবেন। এক্ষেত্রে হচ্ছে যে যারা আহত হয়েছেন বা যারা নিহত হয়েছেন তাদেরকে বিশেষ কোনো ট্রাইব্যুনালের মাধ্যমে এই বিচারের ব্যবস্থা করা যেতে পারে। আমরা আশা করব যে শাকিল সহ যারা ওই আন্দোলনে 15-16 হাজার এরকম আহত হয়েছেন, তারা যদি স্বেচ্ছায় মানে মনে করে যে আগের সরকারের নেই এখনও তারা বিচারহীনতায় ভুগবে, তাদের মধ্য থেকে এই ভ্রান্ত ধারণাটা এই সরকারকে মানে দূর করতে হবে, উদ্যোগ নিতে হবে। তাদেরকে এটা কনফার্ম করতে হবে যে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছি সবাই আপ্রাণ চেষ্টা করে যাব। আর তাদের যে উদ্দেশ্য ছিল যেমন আপনার সাম্য এবং মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, এগুলোর ক্ষেত্রে তারা যদি 100% সফল হতে হয় তাহলে এই বিচারগুলোর ক্ষেত্রে আগে নিশ্চয়তা ভিকটিম ফ্যামিলিকে দিতে হবে। কারণ বাংলাদেশে এরকম গণহত্যা আর কখনো হয় নাই। হ্যাঁ, আমরা প্রত্যাশাও করি নাই যে অল্প কয়েকদিনে এই এতগুলো তাজা প্রাণ চলে যাবে। আর মানুষ দীর্ঘদিনের যে তাদের যে ক্ষোভ, এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যে ক্ষোভ, সেটা আমরা দেখেছি যে কিভাবে তারা ফুসলে উঠেছিল। হ্যাঁ, তা আমি মনে করব যে আইনের যদি কোথাও কোনো ধরনের গ্যাপ থেকে থাকে বা জটিলতা থেকে থাকে, এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তারা অবশ্যই দ্রুততার সাথে সেগুলো সংশোধন করে এবং আন্তর্জাতিকভাবে যেন এই বিচারটা মানে গ্রহণযোগ্য হয় সেক্ষেত্রে ভূমিকা রাখবেন। আপনি দেখেছেন যে এই শিক্ষার্থীদের উপরে এবং সাধারণ মানুষের উপরে গত 15 বছর ধরে নানান অজুহাতে কিন্তু নিপীড়ন নির্যাতন হয়েছে এবং যখনই এটার প্রতিবাদে কথা বলা হয়েছে তখন সরকারের পক্ষ থেকে, ওই সময় সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তারা উন্নয়নের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তো এই বিষয়টাকে আপনি আসলে কোন জায়গা থেকে দেখবেন যে আসলে উন্নয়নের অজুহাত দেখিয়ে মানুষকে এভাবে যদি ঝুঁকিতে ফেলে দেয়া, মৃত্যুর মুখে ফেলে দেয়া, এটি আসলে কতটা মানবাধিকার লঙ্ঘন? আপনি তো মানবাধিকার কর্মী।
আমাদের গণমাধ্যমের ক্ষেত্রে বিশাল একটা মানে গ্যাপ রেখেছে তারা। আমরা কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করছি যে সব মন্ত্রী বা প্রধানমন্ত্রীও তার প্রেস ব্রিফিংয়ে কিন্তু বলেছে, এই আপনারা জানেন না, মানে সাংবাদিকদের উপরে কিন্তু উনি দায়টা ছেড়ে দিয়ে, মানে সাংবাদিকরা জানে এই বিষয়টা, বিভিন্ন বক্তব্য দেখবেন। হ্যাঁ, তো উনি যে উন্নয়ন করেছেন বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের। উনি বাংলাদেশের কোনো উন্নয়ন করেন নাই। প্রত্যেকটা সরকার, যে সরকারই আসুক, সে বাংলাদেশের উন্নয়ন করবেই, এটাই স্বাভাবিক, উন্নয়ন ধারাবাহিক একটা প্রক্রিয়া। কিন্তু তিনি যে উন্নয়নটা করেছেন, আমি মনে করি যে বিশ্বে এরকম নজিরবিহীন মানবাধিকার লঙ্ঘন এই আর হয় নাই। কারণ দীর্ঘ 15 বছরে তারা যে ক্ষমতার স্বাদটা গ্রহণ করেছিল, তারা ভেবেছিল যে আমি কি হনুরে, মানে একটা কথা আছে না যে আমার বিরুদ্ধে কে কথা বলবে, আমি তো আমার চোখের সামনে কাউকে দেখি না, অপ্রতিদ্বন্দ্বী। রাইট। তা তাদের এই স্লোগান বা তাদের এই মানে একটা মেসেজের কারণে কিন্তু আপনার পুলিশ বলেন বা আইন শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনী যারা বলেন, তারাও কিন্তু একটা সুযোগ পাইছিল যে আমরা আমাদের মতো অপরাধ করে যাই, শুধুমাত্র ফেসিস্টের হুকুমগুলো আমরা পালন করব, তাহলে আমাদের সমস্ত কিছু মাপ। আর না হয় দেখেন, যারা গুমের শিকার হয়েছে, যারা নির্যাতনের শিকার হয়েছে, ইতিপূর্বে কিন্তু আপনার ক্রসফায়ার বিশালভাবে হয়েছে, তারা কিন্তু থানায় কখনো কোনো জিডি করতে পারে না, মামলা করতে পারে নাই, পুলিশ নেয় নাই। কারণ হচ্ছে কি, আমাদের বিরুদ্ধে কে কথা বলবে? বাংলাদেশে কি পরিমাণ মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশন কিন্তু বলতে পারবে না। আমরা সব সময় সোচ্চার ছিলাম, আমাদেরকে কেন বহির্বিশ্বের বিভিন্ন সংগঠনের সাথে বা সংস্থার সাথে কাজ করতে হচ্ছে? আমাদের দেশের সমস্যাগুলো যদি আমরা সমাধান করতে পারতাম, আমাদের তো বাইরে বলার কোনো দরকার ছিল না। আজকে এই যে অবস্থাটা সৃষ্টি হয়েছে, এটা কিসের জন্য সৃষ্টি হয়েছে? সেটা একদিনের না, দীর্ঘদিনের। বাংলাদেশ থেকে যখন কেউ কথা বলতে পারতো না, কোনো ধরনের প্রতিবাদ করতে পারতো না, আমরা কি করতাম? কোথাও দাঁড়ালে পুলিশ এসে হানা দিত যে প্রতিবাদ করা যাবে না, সমাবেশ করা যাবে না। আমরা এগুলোই কি করতাম যে আসলে বাংলাদেশে এভাবেই মানবাধিকারগুলো লঙ্ঘন হচ্ছে, আমরা আমাদের আন্তর্জাতিক সংস্থা যারা আছে আমাদের সাথে কাজ করতো, তাদেরকে আমরা বলতাম, তারাও ইন্টারন্যাশনালি কাজ করতো। আস্তে আস্তে ইন্টারন্যাশনালিও একটা প্রচার হয়েছে যে বাংলাদেশে ফেসিবাদের যে কায়েমটা চলছে, এই শেখ হাসিনা, কারণ হচ্ছে সে দীর্ঘদিন ক্ষমতার পরপর 3বার ক্ষমতার স্বাদের কারণে সে চাচ্ছে যে আমি আর কাউকে আর ক্ষমতায় দ্বিতীয়বার দেখতে চায় না, আমি একাই থাকবো। যে কারণে কিন্তু সে ভীষণ 2041 চালু করছে, আবার 100 বছরের পরিকল্পনা করছে, বিভিন্ন ধরনের, মানে একজন ফেসিস্ট সরকারের যা টাকা দরকার তার মধ্যে সেগুলো ছিল। জি, মানে আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে শাকিলকে লক্ষ্য করে আইন শৃঙ্খলা বাহিনী যে গুলিটি করেছে, এই গুলি তো তার হাতে না লেগে তার বুকে লাগতে পারতো। পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী এটা পারে কি না? তারাও তো একটা আইন দ্বারা পরিচালিত, তাদেরও তো একটা আইন আছে যে তারা কতটুকু নিয়ন্ত্রণে নেওয়ার জন্য কতটুকু পর্যন্ত গুলি করতে পারবে বা কতটুকু কাঁদানো গ্যাস বা লাঠিচার্জ করতে পারবে, এটা তো নিশ্চয়ই একটা আইন রয়েছে। তো সেক্ষেত্রে শাকিলকে যে মানে যেভাবে গুলি করা হয়েছে, এটিকে কি আপনি শুধুমাত্র পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবার জন্য না একেবারে পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটানোর উদ্দেশ্যেই তাকে এভাবে গুলি করা হয়েছে? আপনার কি মনে হয়? ভাই, আপনি দেখেন যে আসলে এটা পরিকল্পিত একটা হত্যাকাণ্ড। কারণ কি, ছাত্র জনতার উপরে এভাবে নির্বিচারে গুলি চালানো বন্ধ করার জন্য কিন্তু হাইকোর্টে একটা রিট হয়েছিল। ওই রিটে কিন্তু একটা মানে আদেশ দিয়েছে যে পুলিশ ইচ্ছা করলে কিন্তু ওই পরিস্থিতি নিয়ন্ত্রণের কারণে করতে পারে। কিন্তু আসলে হচ্ছে কি, মানে আন্তর্জাতিক আইনগুলো যদি আমরা দেখি, সেক্ষেত্রে কিন্তু বলা আছে যে আপনার শান্তিপূর্ণ আন্দোলনকে যদি তারা প্রতিহত করতে চায়, তাহলে কিন্তু অতিরিক্ত বল প্রয়োগ করতে পারবে না। অতিরিক্তটার একটু ডেফিনিশন যদি দেন। অতিরিক্ত বলতে তো আপনার এখানে শত শত লোক আছে, ঠিক আছে? এখানে যে আপনি চোখ বুঝে শত শত রাউন্ড গুলি ছুড়বেন এদের প্রতি, এটা তো হয় না। কারণ আপনার তাদের দাবি নিয়ে আসছে রাষ্ট্রের কাছে, সেই দাবি শোনার জন্য রাষ্ট্র আছে। পুলিশকে তো সেই দায়িত্ব দেওয়া হয় না যে প্রতিরোধ করে তাদেরকে থামায় দেওয়া, তাদের দাবি থামায় দেওয়া, তাড়িয়ে দেওয়া। হ্যাঁ, সুতরাং এক্ষেত্রে আমি মনে করি যে পুলিশ বাহিনী অতি উৎসাহী হয়ে এই কাজগুলো করেছে। মানে যতগুলো গুলি ছুড়েছে প্রত্যেকটিতে, আপনার বক্তব্য অনুযায়ী প্রত্যেকটি গুলি ছিল হত্যার উদ্দেশ্যে। হ্যাঁ, হত্যার উদ্দেশ্যে। তার মানে এই জায়গাটাতে আইনের কোন জায়গায় মানে আইনের কি ব্যাখ্যা আছে যে আইন কিভাবে তাহলে নাগরিকের পক্ষে এখানে নাগরিককে রক্ষা করবে? প্রত্যেকটি গুলি যদি হত্যার উদ্দেশ্য হয়, সে তো তার পুলিশ বাহিনীর উপরে ছেড়ে দিছে যে তোমরা যা পারো তা করে, আমি সমস্ত কিছু টেকেল দিব। আমরা 15 বছর কিন্তু তাই দেখেছি, আমরা কোথাও বিচার পাই নাই। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নামে যে নিবর্তনমূলক একটা আইন করেছে, সেটা কিসের জন্য করেছে? মানুষের ভিন্ন মত থামায় রাখার জন্য।
গুম কিসের জন্য করেছে? যাতে প্রতিপক্ষ বা বিরোধী দলীয় নেতাকর্মী যারা আছে তাদের মনে ভীতি সৃষ্টি করার জন্য, এবং কেউ যেন সভা সমাবেশ না করে সেই জন্য তারা করেছে। সুতরাং এই বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আইনের প্রয়োগ কি হবে না হবে ওইগুলা আমরা মনে করি যে না, সেক্ষেত্রে তাদেরকে তো মনে করেন আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে, বিচারের মুখোমুখি তাদেরকে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে মানবাধিকার কর্মী হিসেবে আপনি তো অধিকারের একজন সমন্বয়কারী, আপনি মানবাধিকার নিয়ে কাজ করেন। সেক্ষেত্রে গত সরকার, যেটাকে ফ্যাসিস্ট সরকার বলছে সবাই, আমরাও বলছি সেটা ফ্যাসিস্ট সরকার, সেই ফ্যাসিস্ট সরকারকে তো মানবাধিকার লঙ্ঘনের দায়ে আইনের মুখোমুখি করতে হবে। সেক্ষেত্রে কোন কোন সুস্পষ্ট জায়গায় টু দি পয়েন্টে তাদেরকে আইনের মুখোমুখি করা যায়? আপনি যদি উদাহরণ হিসেবে শাকিলকেই উদাহরণ ধরেন, শাকিলের ক্ষেত্রে যেটা হয়েছে, শাকিল কোন কোন জায়গায় তার বিরুদ্ধে মামলা করতে পারে বা আদালতের দ্বারস্থ হতে পারে? শাকিল হচ্ছে প্রথমে সে তার মত প্রকাশ করতে পারে নাই, ঠিক আছে, মত প্রকাশের স্বাধীনতা তার ক্ষুণ্ণ করা হয়েছে এখানে এক। দ্বিতীয় হচ্ছে তার উপরে যে নির্বিচারে যে গুলি করা হয়েছে, সেটা একজন নাগরিক হিসেবে এটা হত্যা চেষ্টার অভিযোগ সে করতে পারে। হ্যাঁ, আর যারা নিহত হয়েছে তাদেরকে তো হত্যাই করা হয়েছে। আর আমরা আরেকটা বিষয় দেখতে পাই যে একজন বা দুইজন হত্যা হলে বিষয়টা অন্যরকম, কিন্তু সারা বাংলাদেশে যে পরিমাণ হত্যা হয়েছে সেটা হচ্ছে গণহত্যা। আর গণহত্যার বিচার বাংলাদেশে যদি আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল আছে সেটার মাধ্যমে যদি করা যাক। কিন্তু আমার মনে হচ্ছে কি, আমি এর আগেও বলেছি যে আন্তর্জাতিক যে আইসিসি মানে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আছে সেটাতে করা উচিত। কারণ বাংলাদেশে এই গণহত্যা মানে ইতিহাসে সম্ভবত যে বিশাল একটা স্থান করে নেবে। কয়েকটা প্রজন্ম এই ফ্যাসিস্ট সরকারকে ভুলবে না এই গণহত্যার কারণে। আমরা আরেকটা জিনিস লক্ষ্য করছি যে উনি বারবার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অডিও কল প্রচার করছেন। হ্যাঁ, আমরা মনে করি যারা আহত হয়েছেন বা যারা নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি এটা আরেকটা মানে মেসেজ দিচ্ছে যে আমরা আসছি, তোমরা আমাদের বিরুদ্ধে আন্দোলন করেছো, সন্ত্রাসীপনা এইসব কাজ করছে। বিভিন্ন জায়গা থেকে কল রেকর্ড তারা ছড়িয়ে দিচ্ছে। এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা করছে, ভীতি সঞ্চার করার জন্য। তা আমি মনে করি যে এইসব কল যারা বাংলাদেশের বাইরে থেকে অপচেষ্টা চালাচ্ছে, এইসব প্রচারের ক্ষেত্রে সমস্ত মিডিয়াকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে এবং এগুলো বন্ধ করতে হবে। শাকিল, নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনারা সাধারণ মানুষ, আপনি একজন সাধারণ চাকরিজীবী, আপনি ছাত্রদের আন্দোলনে যোগ দিয়েছিলেন, তো সেই আন্দোলনের পরে নতুন একটা বাংলাদেশ এসছে, ফ্যাসিবাদের বিদায় হয়েছে, পতন হয়েছে। তো আপনি কি মনে করেন যে আপনার যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করবে এখন যারা সরকারে আছে সেটা পূরণ করতে পারবে? আপনি ইনশাআল্লাহ পারবে। কারণ সরকার ডক্টর ইউনূস স্যার সে কিছুদিন আগে একটা বক্তব্য দিয়েছে যে তোমরা যারা সমন্বয়ক আছো অন্তত মাসে একটা হইলেও আমারে চিঠি দিবা, যে চিঠিতে আমার রাষ্ট্র চালানোর ভিতরে হয়তো কোনো একটা গ্যাপ পড়ে থাকতে পারে। সে বলছে আমাদেরকে এই ভুলটা ধরিয়ে দাও, অন্তত মাসে হলে একটা চিঠিও দাও। তো এই কথাটা মানে বোঝা যায় যে সে কি পারবে, যে পারবে না সেটা আগেই বোঝা যায়। আপনার বাবা মা বা পরিবারের অন্য সদস্যরা কি আপনার এই আহত হওয়া বা এক হাত বিকল হয়ে যাওয়াটাকে কিভাবে দেখে তারা? বা আপনি যখন একা থাকেন তখন কি মন খারাপ হয় কিনা, বা কোন ভাবনাগুলো আপনার মাথায় চলে আসে? আমার এক হাত গেছে, অন্য কেজনের পাও গেছে, কেউ মারাও গেছে। আমি তো মারা যেতে পারতাম, আমি মারা যাইনি, তারপর আমি বেঁচে আছি, এটাই বহুত কিছু। তারপরে এই যে সাধারণ জনগণ তারা এখন নিজের মত প্রকাশ করতে পারতেছে, এটাই মনে করেন এতদিন কেউ প্রকাশ করতে পারতো না। প্রকাশ করলে হয়তো তাকে মনে করেন গুম করে ফেলতো, নিয়ে অত্যাচার করতো। এখন তারা নির্দ্বিধায় মত প্রকাশ করতে পারতেছে, এটাই মনে করেন বাংলাদেশের অনেক বড় কিছু। আমরা যে আন্দোলন করছি, আন্দোলন সফল হয়েছি, এটাই বোঝা যাচ্ছে যে না, আমরা আন্দোলন করে সফল হচ্ছি। তো সমস্যা এক হাত গেছে, তাতে কোনো সমস্যা নেই। জীবন নিয়ে আপনার পরিকল্পনা কি ছিল, যে ভবিষ্যতে কি করবেন? সেই স্বপ্নগুলো তো বাস পূরণ হলো না, পূরণ হয় না। এখন কি করার আছে, এখন সামনে দেখি কি করা যায়। যদি হাত ভালো হয় তাহলে আবার সামনের দিকে আগাতে হবে। কি স্বপ্ন ছিল? স্বপ্ন তো আপনার ভালোভাবে থাকবো বা বাপ মাকে ভালোভাবে রাখবো, এটাই আর কি স্বপ্ন। তেমন বেশি কোনো কিছু ছিল না, যে সুন্দর জীবনযাপন করতে হবে, এটাই আর কি। সে জীবন তো অনেকটা ধূসর হয়ে গেল। হ্যাঁ হয়েছে, তারপর তো আমার একার জীবন গেছে, ওটা কোনো সমস্যা না। তারপর অন্য সাধারণ মানুষ তো ভালোভাবে চলতে পারবে। জি কাইম ভাই, আপনি তো শাকিলের মুখ থেকে শুনলেন, শাকিল তার নিজের ত্যাগের বিনিময়ে সকল মানুষের মুক্তির এবং মানুষের অধিকারের কথা চিন্তা করছে এখনও। এই ত্যাগের কথা মনে করে কখনো তিনি আপ্লুত হন না বা ব্যথিত হন না। আপনি কি মনে করেন যে এরকম লাখো তরুণের যে স্বপ্ন
চুরমার হয়ে গেছে, হাজার হাজার তরুণের স্বপ্ন চুরমার হয়ে গেছে। এর বিনিময়ে কি আসলে বাংলাদেশ একটি সঠিক পথে এগিয়ে যাবে? আপনার কি মনে হয়? এই তরুণদেরকে থামিয়ে রাখার জন্যই কিন্তু ওই গুলি বলেন, হামলা বলেন, নির্যাতন বলেন, সবগুলাই হয়েছে। ওই যে লাখো তরুণের যে স্বপ্ন, বাংলাদেশের এই স্বাধীন বাংলাদেশের মাটিতে তারা যে আরেকটা গণ অভ্যুত্থানের সৃষ্টি করেছিল, এই লাখো তরুণের স্বপ্ন কিন্তু আপনার শাকিলের যে স্বপ্নটা ছিল সেটাই। তাদের কোনো চাওয়া ছিল না, তাদের চাওয়া ছিল একটাই, বাংলাদেশে আমরা মত প্রকাশ করতে চাই স্বাধীনভাবে, আমরা ভোটাধিকার প্রয়োগ করতে চাই স্বাধীনভাবে, কোনো ফেসিবাদী কায়েম চলবে না, আমরা রাজনৈতিক বৈষম্যের শিকার হব না, আমরা কোটা বৈষম্যের শিকার হব না। তাদের বেশ কিছু দাবি দাওয়া ছিল, শাকিলেরও কিন্তু সেম ছিল। আমি মনে করি লাখো তরুণ বা আরও জনতা যারা আছে এটার সাথে সম্পৃক্ত, সকলের আকাঙ্ক্ষায় এই অভ্যুত্থানের মধ্য দিয়ে, শুধুমাত্র শেখ হাসিনার পলায়নের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে যে বাংলাদেশে এই ফেসিবাদ পতনের মাধ্যমে বাংলাদেশের মানুষ একটা নতুন বাংলাদেশ পেয়েছে। এমনকি ভবিষ্যৎ বাংলাদেশটা কেমন হবে সেটা এখন যারা আছেন ছাত্ররা, তারা কিন্তু আমাদেরকে পথ দেখাচ্ছেন। নিপীড়িত এই মানুষগুলো তাদের এই নিপীড়নের বিচার পাবে কিনা, পেতে হলে তাদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কি? দেখেন, হয়তোবা এই সরকার কিছুদিন ক্ষমতায় থাকতে পারে, পরবর্তীতে নতুন কোনো সরকার আসতে পারে। এই সরকার হচ্ছে আপনার স্বচ্ছ জবাবদিহিমূলক একটা সরকার ব্যবস্থা তারা গঠন করতে চায়। ঠিক আছে, আমরা আশা করি যে এই সরকার করতে পারবে। কিন্তু আপনারা যারা ভুক্তভোগী, আপনারা যারা ভিকটিম, আপনারা যারা নিহত পরিবারের সদস্য বা যারা আহত হয়েছেন, তাদেরকে কিন্তু সংগ্রামে থাকতে হবে। আমরা যারা মানবাধিকার কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত, আমাদের সাথে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে, আমাদের আন্দোলনের পাশে আসতে হবে। না, আপনারা কি এই ক্র্যাকডাউনের কোনো সঠিক তথ্য বা তদন্ত আপনারা করেছেন কিনা? আপনাদের কাছে কি তথ্য চলে এসেছে? কত মানুষ এখানে নিপীড়িত হয়েছে? 800-র মতো লোক মৃত্যুবরণ করেছে শুধুমাত্র এই আন্দোলনে। এর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে আপনার 599 জন বা 77% গুলিতে নিহত হয়েছেন, 61 জন অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। ঠিক আছে, 85 জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে, অন্যান্য কারণে মারা গেছেন 87 জন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কাছে সর্বশেষ একটা পরিসংখ্যানের মতো। হ্যাঁ, এই প্রতিবেদনেই আপনার একটা বিষয় স্পষ্ট হয়েছে যে শুধুমাত্র যারা নিহত হয়েছেন তাদের বেশিরভাগই হচ্ছে তরুণ, যাদের মনে ওই যে 18 বছর বয়স কি দুঃসহ, তারা যে একটা মনের স্পিরিট যে আমরা আন্দোলনের মাধ্যমে এই ফেসিবাদকে হটাবো, তারা কিন্তু সেই স্পিরিট থেকে কিন্তু তারা এই কাজ। তাদের বয়সটা 18 থেকে কতর মধ্যে? 30-এর মধ্যে। 30-এর মধ্যে যারা শহীদ হয়েছে, আমরা যাদেরকে শহীদ বলছি বা নিহত হয়েছে, ইতিমধ্যে কিন্তু ওই ফেসিস্ট সরকারের দোসর যারা আছেন তারা কিন্তু একটা নতুন করে প্ল্যান করেছেন যে আপনারা কখনো কোনো মামলা করবেন না। ঠিক আছে, আপনার সন্তান মারা গেছে, আপনি কেন মামলা করবেন? যদি মামলা করেন, আপনার সন্তানের কেন ময়নাতদন্ত করবেন? মানে তারা পারিবারিকভাবে এভাবে মানে মাথার ভিতরে ঢুকিয়ে দিচ্ছে যে আপনার সন্তানের কেন আপনি ময়নাতদন্ত করবেন। মানে আইনগত দিক থেকে একটা গ্যাপ রেখে দেওয়ার জন্য তারা বিভিন্ন ধরনের চেষ্টা করছে। এটা কারা করছে? এটা আওয়ামী লীগের লোকজন করছে। যেমন আমি একটা স্পষ্ট উদাহরণ দিতে পারি আপনাকে। আপনার ময়মনসিংহের সাগর নামে একটা ছেলে হত্যা করা হয়েছে, যাকে সাবেক এমপি শান্ত উপস্থিত থেকে সরাসরি গুলি করে নির্দেশে হত্যা করছে, গুলি করে হত্যা করছে। তা ওই ছেলের ছাত্র বৈষম্যের নেতারা বা অন্যান্য লোকজন যখন হত্যা মামলা দায়ের করলো, ছেলের বাবা মামলা করতে যায় নাই, কারণ ছেলের বাবাকে ওই পারিবারিকভাবে একটা হুমকি দেওয়া হয়েছে যে আপনি একই এলাকার হয় এমপির, তাকে হুমকি দিচ্ছে যে আপনি মামলা করবেন না। তা অন্যান্য যারা মামলা করেছে, মামলা করার প্রেক্ষিতে যখন ময়নাতদন্ত হবে, লাশ উত্তোলন করবে, তখন ওই সাগরের বাবাকে দিয়ে একটা আবেদন করানো হয়েছে জেলা প্রশাসনের কাছে যে আমি আমার ছেলের ময়নাতদন্ত করতে চাই না। তার মানে সে তার ছেলের হত্যা বিচার চায় না। এই বিষয়গুলোকে দামাচাপা দেওয়ার জন্য তারা কিন্তু এখনো মাঠ পর্যায়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনারা যারা মানবাধিকার নিয়ে কাজ করেন, আপনারা কি কোনো মাঠ পর্যায়ে কাজ করছেন? হ্যাঁ, আমরা মাঠ পর্যায়ে কাজ করছি। আমাদের বক্তব্য হচ্ছে কি, দেখেন, দিনে দুপুরে গুলি করে হত্যা করছে, এই গুলিটা কি বৈধ না অবৈধ গুলি ছিল সেটা বের করতে হবে। সেটা সাগরের বাবা চাক বা না চাক, জনস্বার্থে এই গুলি কোথা থেকে এলো, কারা ব্যবহার করলো, সেই জন্য এই গুলির হদিস পাওয়ার জন্য হলেও আপনার জনস্বার্থে এটার ময়নাতদন্ত করা দরকার, বা আইনের যাতে ব্যত্যয় না ঘটে সেই জন্য কঠোর হওয়া দরকার। ঠিক আছে, আমি মনে করি যে বাংলাদেশে যদি আমরা ন্যায় বিচারের জন্য লড়তে চাই,
তাহলে কোথাও কোনো ধরনের ফাঁক রাখা যাবে না, যাতে কখনো কেউ না বলতে পারে যে এটা তো তার লাস্ট তো ময়নাতদন্তই হয় নাই, তাহলে সে ওই আন্দোলনে কি মারা গেছে, এই ধরনের যাতে কোনো ধরনের প্রশ্ন যাতে না তুলতে পারে। আমরা চাই যে প্রত্যেকটা পরিবার তারা কঠোর হোক, তারা ফেসিবাদের বিরুদ্ধে সোচ্চার হোক, যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত সে যে কোনো দলেরই হোক। আপনারা কি এরকম কোনো মামলা পেয়েছেন এখনো, বা আপনাদের কাছে সহযোগিতা চেয়েছে কিনা কেউ, যে সে মামলা করতে পারছে না, আপনাদের সহযোগিতা চাচ্ছে, আপনারা কি সহযোগিতা করেছেন কিনা, বা ভবিষ্যতে যদি কেউ আপনাদের কাছে সাথে যোগাযোগ করে, ধরেন এই শাকিলদের মতো, বা শাকিলই যদি যোগাযোগ করে আপনাদের সহযোগিতার জন্য, আপনারা কি শাকিলকে মামলা বা আইনি প্রক্রিয়ায় সহযোগিতা করবেন কিনা, বা আপনাদের এরকম সহযোগিতা করার কোনো উদ্যোগ আছে কিনা? আমার সাথে এ পর্যন্ত কেউ বলে নাই যে আসলে ভাই আমরা মামলা করতে পারছি না। আমি বরঞ্চ এই মানবাধিকার লঙ্ঘন যেহেতু ঘটেছে, সেক্ষেত্রে প্রত্যেকটা বিষয় আমি ফ্যাক্ট ফাইন্ডিং করার ক্ষেত্রে প্রত্যেকটা পরিবারের কাছে গিয়েছি। হ্যাঁ, তারা বিচার চায়, কিন্তু তাদের উপরে যে অমানবিক মানে তাদের মধ্যে এক ধরনের ভয় কাজ করতেছে। ওই যে ফেসিস্ট শেখ হাসিনা বিভিন্ন জায়গা থেকে কল রেকর্ড চাচ্ছে, আসছি ঢুকে যাব, এই ধরনের। হ্যাঁ, তারা আবারও তো তারা মানে মানুষ আতঙ্কিত। ঠিক, আমি মনে করি যে বিচারহীনতা থেকে মুক্ত থাকতে আমাদেরকে ন্যায় বিচারের দিকে এগুতে হবে। সেক্ষেত্রে তো প্রত্যেকটি ঘটনার মামলা হতে হবে। হ্যাঁ, তো সেই মামলার প্রক্রিয়া কি, পথ, রাষ্ট্র কিভাবে এই আহতদের পাশে দাঁড়াতে পারে যাতে আইনি প্রক্রিয়ায় তারা প্রবেশ করতে পারে? এবং দেখেন, রাষ্ট্র কিন্তু ইতিমধ্যে আপনার, আমি যখন কোরিয়াতে গিয়েছিলাম তখন একটা মে 18 মেমোরিয়াল ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন গঠন করা হয়েছিল 1980 সালে গণ অভ্যুত্থানের পর তারা এটা করেছিল। সেম কিন্তু আমাদের বাংলাদেশে আরেকটা মেমোরিয়াল ফাউন্ডেশন করা হচ্ছে, যেটাতে আপনার গণভবন ফ্যাসিস্ট সরকার থাকতো। এই সরকার যেহেতু একটা মেমোরিয়াল ফাউন্ডেশন করতে চাচ্ছে, নিহতদেরকে নিয়ে এই তো স্মরণেই তো এখানে মেমোরিয়াল ফাউন্ডেশনটা করবে। আমি মনে করি এই সরকার সোচ্চার হবে এবং নিহতদের প্রত্যেকের ব্যাপারে যাতে আইনগত অধিকার থেকে সে বঞ্চিত না হয় সেই কাজটা তারা করবে। আহতদের কি হবে? আহতদের পুনর্বাসন বা তাদেরকে আইনগত সহায়তা করার ক্ষেত্রে সর্বোচ্চ সহায়তা করবে। আপনার পরামর্শ? আমার পরামর্শ হচ্ছে বাংলাদেশে যেসব মানবাধিকার সংগঠন লিগ্যাল এইড দেয় তাদেরকে এক্ষেত্রে এগিয়ে আসতে হবে। অথবা অনেকের খবরই জানে না যে আহত কে কে হয়েছেন। ঠিক আছে, আপনার কাছে আবারও আসবো। শাকিল, আপনি যদি মামলা করার চিন্তা করেন বা চেষ্টা করেন, সেক্ষেত্রে আমাদের যে আজকের অতিথি আছেন অধিকারের কাজ করেন, অধিকারের মতো এনজিও, এছাড়া আরও বেশ কিছু সংগঠন আছে যারা মানবাধিকার নিয়ে কাজ করে। এরকম কোনো সংগঠন কি আপনার সাথে যোগাযোগ করেছিল এখনো পর্যন্ত, বা আপনি যোগাযোগ করার চেষ্টা করেছিলেন কিনা? না, এখন পর্যন্ত যোগাযোগ করে নাই, আর আমিও করি নাই। সর্বশেষ আসলে আপনার কোনো চাওয়া আছে কিনা? আপনার এই ত্যাগের বিনিময়ে যে নতুন বাংলাদেশ আসলো, চাওয়ার এটা আমার দ্বারা মানে আমি কিছুই চাওয়ার নাই। এটা সরকার সে ভালো বুঝবে যে কি করতে হবে না করতে হবে, সরকারের যা এটা মানে সরকার করবো ওটাই আর কি। ধন্যবাদ শাকিল। একেবারে 1 মিনিটে যদি আপনি আমাদের উদ্দেশ্যে কিছু বলেন। হ্যাঁ, আমি যে বিষয়গুলো বলতে চাই সর্বশেষ সেটা হচ্ছে যে একটা রাষ্ট্র পুলিশ ছাড়া চলতে পারবে না। সুতরাং পুলিশের মধ্যে যে ভুলভ্রান্তি আছে সেটা তাদেরকে ব্যাপক আকারে বলতে হবে যে এটা আমাদের ভুল ছিল, ছাত্র জনতার বিরুদ্ধে দাঁড়ানো, ফ্যাসিস্ট সরকারের আদেশ মেনে আমরা যে এটা আমাদের ভুল। তৃতীয় হচ্ছে যে কমিউনিটি পুলিশটাকে সংস্কার করতে হবে, এবং যারা এখনও ওই পুলিশের মধ্যে গাপটি মেরে আছে, যে এখন অন্তর্বর্তীকালীন সরকারকে হটায় দেওয়ার চেষ্টা করছে, ওদেরকে আসলে শনাক্ত করার পর কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে ওই যারা বৈষম্য বিরোধী আন্দোলনে ছিল বা যারা ছাত্র কাজ করতে চায় তাদেরকে ইনক্লুড করতে হবে একটা নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে। আর হচ্ছে যে আপনার পুলিশে মানবাধিকার বিষয়ক ধারণাটা দেওয়ার জন্য তৃণমূল পর্যায়ে যেতে হবে। একজন থানার এসআই, একজন থানার কনস্টেবল পর্যন্ত তাকে মানবাধিকারের ধারণাগুলো দিতে হবে, যে আপনি যে এভাবে গুলি ছুড়েন, আপনি যে কাঁদানে গ্যাস ছুড়েন, এটা হচ্ছে এভাবে, এটা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এইভাবে। এই বিষয়গুলা মানবাধিকারের ধারণাগুলো পুলিশকে দিতে হবে। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে যে পুলিশ দুর্নীতিবাজ, ঠিক আছে, কিন্তু বর্তমান সরকারকে এটা নির্দিষ্ট করতে হবে যে একটা পুলিশ সে কি পরিমাণ তার বেতন কাঠামো হলে সে তার ফ্যামিলি নিয়ে থাকতে হবে, সে দুর্নীতিতে যাবে না, বা অন্যান্য প্রশাসনে যারা আছে তারা দুর্নীতিতে যাবে না, তাদের কি পরিমাণ কাঠামো দরকার, বা কোনো কর্মকর্তার কোনো গ্রেডের স্যালারি কি এত বেশি রাখা কি ঠিক কিনা, না কমানো ঠিক, এগুলা এখন সময়ের দাবি যে এগুলো এখন সংশোধন করা, কম বেশি এখনই সংশোধন করতে হবে। আর আলাদা আলাদা অভিযোগ সেল গঠন করতে হবে,
যাতে ভিকটিম যারাই হয় তারাই যেন অভিযোগ দিতে পারে। সেক্ষেত্রে পুলিশের অভিযোগ কিন্তু পুলিশ কখনো আমলে নেবে না বা কাজ করবে না। সেক্ষেত্রে অন্য কোনো ইউনিটকে যেন এই দায়িত্ব দেওয়া হয় যে হ্যাঁ এই অভিযোগগুলো, পুলিশের বিরুদ্ধে অভিযোগগুলো ওই ইউনিটে কাজ করবে। আর বাংলাদেশের যে জাতীয় মানবাধিকার কমিশন আছে সেটাকে পুনর্গঠন করতে হবে, এবং যারা ইতিপূর্বে দায়িত্ব ছিল তারা কেন মানে সোচ্চার ছিল না এটার জবাবদিহি তাদেরকে আদায় করতে হবে। হ্যাঁ, রাজনৈতিক নিয়োগের যে সব ইতিমধ্যে হয়েছে সেগুলা যাচাই বাছাই করে এইগুলা সংস্কার করতে হবে। তারপরেও যদি আমরা একটা নতুন বাংলাদেশের মানে আশা করতে পারি। ধন্যবাদ আব্দুল কাইয়ুম, ধন্যবাদ শাকিল খান, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, শাকিলের মতো বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাস্তায় নেমেছিল বলেই সেদিন স্বৈরাচার মুক্ত হয়েছিল দেশ। অবসান ঘটেছিল 15.5 বছরের জুলুম, নির্যাতন আর নিপীড়নের কালো অধ্যায়। আগামীর বাংলাদেশ হোক সাম্য ও ন্যায্যতার। সবাই প্রাণ খুলে কথা বলুক সকল অন্যায় আর অনিয়মের বিরুদ্ধে। আমরা আবারও হাজির হব এমন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।